মানে এই জুম এটাই অপারেট করে কে? মানে এখন তো আমি ঢুকছি, আই হ্যাভ বিকাম দ্য হোস্ট। নরমালি কে এটা হোস্টিং করে? স্যার কলেজ থেকেই করে। সবাই করে, কলেজেই করে। মানে ওনারাই কি এটা ওপেন করে, ওনারাই ক্লোজ করে এরকম? জি স্যার। স্যার যখন যে স্যার ক্লাস নেবেন উনি করেন। কি করবেন স্যার? উনি এটা ওপেন করেন, পরে উনি এটা আবার ক্লোজ করেন না? আচ্ছা ঠিক আছে। তো তোমরা এখন তো মানে আমাদের 4th ব্যাচ নাকি না 3rd ব্যাচ? 6th ব্যাচ। 6th ব্যাচ। ওকে। আমাদের ইউসুফ স্যার তো তোমাদের কিছু ক্লাস নিছেন, কয়েকটা না, এক সপ্তাহ আমরা অনেক ক্লাস নিছেন। জি স্যার। তো উনি তোমাদের কাছে কি কার্ড, বই এইসব জিনিসপত্র আছে না কিছুই নাই? স্যার কিছুই নাই। কিছু নাই স্যার। এটা একটা ভালো দিক যে তোমরা মানে যেহেতু ফার্স্ট প্রুফ ছাড়াই এখন তোমরা সেকেন্ড পেজের কাজ শুরু করছো, পরীক্ষা না হইলেই ভালো। এই ব্যাপারে কারো দ্বিমত আছে? নো স্যার। সবাই একমত স্যার। নরমালি জাতীয় সংসদে সরকারি দল আর বিরোধী দল কোন পয়েন্টে একমত হয় বলতে পারো? না স্যার। কে বলতে পারবা? সরকারি দল আর বিরোধী দল দুই দলই তোমার একটা পয়েন্টে সব সময় একমত, কোনো নেগেটিভ নাই। কে বলতে পারবা সেটা? পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে। সংসদে তো আর পরীক্ষা হয় না। সংসদে কি পরীক্ষা হয় নাকি? জাতীয় সংসদে কি পরীক্ষা নেয় নাকি যে আপনি পরীক্ষা দেন, দিয়ে পারেন কিনা? এরকম হয় না। এটা হলো জাতীয় সংসদ সদস্যদের বেতন ভাতা এবং সুযোগ সুবিধা বৃদ্ধি। এই বিলে কারো দ্বিমত থাকে না, সবাই এখানে একমত। কথা বুঝছো? তো তোমরা যারা আছো এখানে, পরীক্ষা না হলে খুবই ভালো। এরকম যদি তোমার মনে করো যে আগামী বছর যদি সেকেন্ড পেজের পরীক্ষা দেওয়া না লাগে, ইটস ভেরি এক্সেলেন্ট। তারপরে তোমরা আস্তে আস্তে মানে ফাইনাল পরীক্ষা বন্ধ যদি না দিতে পারো, খারাপ হয় না আগে অনেকের ক্ষেত্রে? সবাই একমত হবে, এটাই স্বাভাবিক। এনিওয়ে আমরা তোমার অলরেডি 20 মিনিটস গান, এর মধ্যে যতটুকু আমার কথা কি শুনতে পারতেছো নাকি? শোনা যাচ্ছে? এই অনলাইন ক্লাসের সুবিধা অসুবিধার মধ্যে তুমি যদি ঘুমাও তো দেখার কোনো উপায় নাই। হ্যাঁ, যার যা ইচ্ছা করতে পারো, কোনো অসুবিধা নাই। ইটস আপ টু ইউর ইন্টারেস্ট। তুমি যদি মনে করো যে পড়াশোনা করা দরকার, মানে তুমি আগাইতে পারো। আর যদি মনে করো যে তোর পড়ে লাভ কি, যা হবার তো হবে, অসুবিধা নাই, তাহলে হলো আরেক ধরনের রাখি। আর যদি পরীক্ষা না থাকে আরেক ধরনের। এখন আমাদের ফরেনসিক মেডিসিন সম্পর্কে নিশ্চয়ই ইউসুফ স্যার তোমাদেরকে বলছেন হোয়াট ইজ ফরেনসিক মেডিসিন এবং তার ব্রাঞ্চ, এগুলো বলছেন নাকি স্যার? এখন আমরা কয়েকটা বিষয় মানে 3টা টার্মে মূলত তোমার আমাদের টোটাল কোর্স ডিজাইন করা আছে, যে 1 ইয়ার টাইম, এর মধ্যে ফার্স্ট টার্ম, ডেফিনেটলি সেকেন্ড টার্ম এবং থার্ড টার্ম। বা থার্ড টার্মটাকে আমরা আসলে সেকেন্ড টার্মেরই তোমার 2টা পার্ট হিসেবে বলি। একটা হচ্ছে টক্সিকোলজি আর একটা হচ্ছে তোমার ওন্ড, তারপরে উইপন, এগুলো মিলে একটা অংশ। আর ফার্স্ট টার্মটা হচ্ছে জেনারেল এবং আরো কিছু বিষয় মিলে। তো ফার্স্ট টার্মের যেটা সবার তো নিশ্চয়ই কলম কাগজ আছে নাকি? জি স্যার আছে। একটু দেখো এখানে তোমাদেরকে আইটেমের লিস্ট গুলো কি বলে নাই আগে না? তো যেহেতু মানে ডেফিনেটলি এখন তো কার্ড গুলা পাউন্ড, এটা লিখে নিলে আমাদের জন্য মানে কাজ করতে সুবিধা হবে। লাইক আচ্ছা, একটু কষ্ট করে এটা একটু একটু দেখা যায়? আচ্ছা লেখো 1 নম্বর আইটেম যেটা, জাস্ট রাইট ডাউন। তোমার বইগুলি পাওয়ার আগে এটা তোমার কাজে লাগবে, যেহেতু আমরা এই আলোকে যাচ্ছি এবং আমরা আশাবাদী তোমাদের ফার্স্ট প্রুফ পরীক্ষার আগে আমরা ফার্স্ট টার্ম শেষ করে ফেলবো। ইনশাআল্লাহ উইল ট্রাই টু স্টার্ট দিস অল দ্য এক্সাম রেগুলারলি। সুতরাং এটা একটু তোমাদের কাছে লিখে থাকলে ভালো হবে। 1 নম্বরে কি লেখা আছে? ইন্ট্রোডাকশন টু ফরেনসিক মেডিসিন উইথ ব্রাঞ্চেস অফ সাবজেক্ট এন্ড মেডিকেল জুরিসপ্রুডেন্স। এটা হচ্ছে 1 নম্বর আইটেম। রাইট ডাউন প্লিজ। নাম্বার 1। এটা তোমাদের কাছে এমনি কার্ড দিবে, বাট এর আগে আমাদের পড়ার সুবিধার্থে এই বিষয়গুলো তোমাদের কাছে থাকলে ভালো হবে। সবাই লিখতেছো? না লিখলে তো বোঝার উপায় না যে লিখছো কিনা। ঠিক আছে, পরে আমি এটা জিজ্ঞেস করলাম। নাম্বার 2 লিখে নাও, লিগ্যাল অ্যাসপেক্টস অফ মেডিকেল
Practice and Medical Ethics, BMDC, Bangladesh Medical and Dental Council and its function and jurisdiction, বা BMA, এবং আরেকটা হলো BMA, এই বিষয়টা কি? তারপরে 3 নম্বর আইটেম যেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ লিগ্যাল প্রসিডিওর, এভিডেন্স, উইটনেস, কোর্ট, সমন, ডিপোজিশন, এগুলো। এটা হলো নাম্বার 3। স্যার এগুলা কি স্যার পড়ানো শুরু করছেন নাকি? জি স্যার। Then number 5, medical malpractice, negligence, professional infamous conduct, এগুলি। Then number 5, medical legal examination of the living and dead. Medical legal examination of the living and dead, autopsy and exhumation. তারপরে 6 নম্বর এটা হচ্ছে death, changes after death and post-mortem changes and brain death. তারপর নাম্বার 7 তোমার apparent death, sudden death, premature burial and survivorship. এমনি কি ক্লাসগুলো হওয়ার কারণে সবাই খুব বিরক্ত নাকি, যে এই ঝামেলা কেন শুরু করছে কলেজ? হ্যাঁ জি স্যার। সবাই বিরক্ত? স্যার হইছে স্যার একটু বিরক্ত। হ্যাঁ কে? স্যার সময় যাচ্ছে, এটা অনেক। এখন সময় যাওয়ার উপায় পাওয়া গেছে, ঠিক আছে। তারপরে হলো তোমার নাম্বার 8, identity of living and death, age, sex, race and intersex. তারপর 9 নাম্বার হচ্ছে ড্যাকটাইলোগ্রাফি। তুমি স্ক্রিন কি দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। Number 10, scars, tattoo marks and deformities. কয়টা আইটেম হলো এখানে? 10টা। 10টা। আরেকটা পেজে see these things, এটা কি বোঝা যাচ্ছে? ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট এন্ড ব্রেন ফিঙ্গারপ্রিন্ট, এটা হচ্ছে 11 নম্বর আইটেম, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট এন্ড ব্রেন ফিঙ্গারপ্রিন্ট। স্যার স্ক্রিনটা একটু ঝাপসা দেখা যাচ্ছে স্যার। একটু ঝাপসা দেখা যাচ্ছে, কারেক্ট, যেহেতু এটা মনে হয় ভালো করে ইয়ে করা। আজ আমি বলছি তাই তোমার জন্য সহজ হয়ে যাবে। 11 নম্বর লিখছো ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট এন্ড ব্রেন ফিঙ্গারপ্রিন্ট, ওকে? নাকি আমি লিখে দিব? এনিওয়ে
ডিএনএ এখন দেখা যাচ্ছে? জি স্যার। Yes, sir. বাইট মার্কস আইডেন্টিফিকেশন লাগবে, গন্ডগোল লাগলে যে একজন একজন কামড় টামড় মাইরা দেয়। ট্রেস এভিডেন্স, asphyxia and okay, done. Yes, সবাই sir. লিখছো? Yes, Yes, sir. sir. আচ্ছা, রোল নাম্বার 1 কে? জি স্যার, প্রেজেন্ট স্যার। ওকে, তুমি বলো এই এই ইয়েগুলো একটু বলো তো, কি কি লেখা হয়েছে, তুমি কি কি লিখছো? সবাই একটু মিলাই নাও। হ্যাঁ, 1 নম্বর আইটেম কি লিখছো? Sir, introduction to forensic medicine with branches of the subject and medical jurisprudence. তারপর Legal aspects of medical practice and medical ethics. Bangladesh Medical and Dental Council and its function and jurisdiction. BMA. তারপর হচ্ছে 3 নাম্বার ফান্ডামেন্টাল অফ লিগাল প্রসিডিউর ইনক্লুডিং এভিডেন্স, উইটনেস, কোর্স, সামন্স, ডেপোজিশন এটসেট্রা। 4th আইটেম হলো মেডিকেল ম্যালপ্র্যাকটিস ইনক্লুডিং নেগলিজেন্স, প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট। তারপর হচ্ছে item 5 medico legal examination of the living and dead
autopsy, exhumation. Exhumation, হ্যাঁ। Rule number 11. Rule number 11 কে? Rule number 11 কে? Sir, absent, sir. Absent. Rule number 21. 21 কে? 11 absent, huh? 21 কে? স্যার আমি হ্যাঁ বলো, তুমি 6 নাম্বার থেকে বলো। Death, changes after death, and post-mortem changes, brain death. Number 7, apparent death, sudden death, premature burial, and survivorship. Number 8, identity of the living and dead, age, sex, race, intersex. Number 9, dactylography. Number 10, scars, tattoo marks, deformities. Rule number 31. 31 কে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলো, 11 থেকে বলো। স্যার 11 ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, ব্রেন ফিঙ্গারপ্রিন্ট, দেন 12 হচ্ছে হেয়ার, বাইট মার্কস, 13 হচ্ছে থ্রেড, এভিডেন্স, ব্লাড স্টেন, সেমিনাল স্টেন, saliva stain, etc. 14 হচ্ছে অ্যাফেক্সিয়া এন্ড হাইপোক্সিয়া ইনক্লুডিং অ্যাফেক্সিয়া by violence. 15 হচ্ছে violent asphyxial death, hanging and strangulation. 16 হচ্ছে suffocation and drowning. Then 17 হচ্ছে mass disaster. Very good. Okay, thank you. তাহলে এইগুলির মাঝে তোমার ইম্পর্টেন্ট হলো যে আমাদের আমরা এই জায়গাগুলোকে আবার দুইটা কার্ডে ভাগ করতেছি। হ্যাঁ, দেখা লেখা আছে যে ফার্স্ট কার্ডটা হবে আইটেম নাম্বার 1 থেকে 5, হ্যাঁ, আর 8 থেকে 13। এই আইটেম গুলাকে নিয়ে একটা কার্ডে আকারে পড়ানো হবে। কত, কয় নাম্বার থেকে কয় নাম্বার? 1 নাম্বার আইটেম থেকে কয় নাম্বার আইটেম? 5 নাম্বার পর্যন্ত। আবার 8 নাম্বার থেকে 13 নাম্বার পর্যন্ত এই দুটা মিলায় আমরা একটা কার্ড হিসাবে প্রথমে পড়ানো হবে। তো যেমন মানে আমাদের স্যার ইউসুফ স্যার শুরু করবেন 1 থেকে 5 পর্যন্ত, উনি তোমাদেরকে পড়াবেন। আর আমি শুরু করবো ইনশাআল্লাহ 8 নাম্বার থেকে। টুডে ইনশাআল্লাহ উইল স্টার্ট। সো আইডেন্টিটি অফ দ্য লিভিং, এখানে আইডেন্টিফিকেশন থেকে শুরু করে 13 নাম্বার পর্যন্ত আমরা তোমাদেরকে পড়ায় তারপরে আমরা ফার্স্ট কার্ডটা শেষ করব। আর সেকেন্ড কার্ড হবে 6 নাম্বার 7 নাম্বার, ডেথ এবং অ্যাপারেন্ট ডেথ এইগুলো, এবং এরপরে ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়াল ডেথ। এই বিষয়গুলো আমরা পড়াবো সেকেন্ড কার্ডের অংশ হিসাবে। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার হয়েছে? Yes, sir. Yes, sir. আইটেম নাম্বার 1 থেকে 5 আমাদের ইউসুফ স্যার পড়াচ্ছেন, আর item number 8 থেকে 13 ইনশাআল্লাহ I will try to continue, and then second item এ হবে, সেকেন্ড কার্ডে হবে 6 নাম্বার 7 নাম্বার আর 14 থেকে 17 এগুলি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের আপাতত এই টার্মের প্ল্যান। এগুলো হচ্ছে আমাদের এই কাজগুলি। মেবি আই থিংক 1 month will be enough ইনশাআল্লাহ, যদি ক্লাসগুলি সব ঠিকমতো হয় আর তোমরাও যদি ঠিকঠাক মতো ঘুমাইতে পারো ক্লাসের মধ্যে, তাহলে আর সমস্যা হবে না, শেষ হয়ে যাবে তাড়াতাড়ি, সমস্যার কোনো কারণ নেই আর কি। এখন জল দেবো জানো? সবাই কি একটা ভিডিও দেখতে পাচ্ছ নাকি? Yes, জি sir. স্যার। Yes, দেখাবো এটা একটু। জি স্যার। কেন আইডেন্টিফিকেশন এটা দেখছো আগে? না স্যার। সাউন্ড টাউন যাচ্ছে কি আলাদা জানে? আচ্ছা আমি একটু দেখাই, দেখো সাউন্ড না শুনলে আবার বোঝা যাবে না, জল লাগবে না। জানু, মরার আগে তোমাকে আমি কিছু উল্টা পাল্টা ভিডিও কি? হ্যাঁ দেখো সে মারা যাচ্ছে এই সময় কি। জল দেবো জানো? না, জল লাগবে না। জানু, মরার আগে তোমাকে আমি কিছু সত্যি কথা বলে যেতে চাই। বলো। বলছি তোমার আলমারি থেকে না ওই গয়নাগুলো আমিই চুরি করেছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আর তোমার যে দামি দামি শাড়িগুলো না, ওইগুলো আমার গার্লফ্রেন্ডকে দিয়েছিলাম আমি। আচ্ছা ঠিক আছে, তোমার তো টেনশন করতে হবে। আর তোমার ভাই যে 1 লাখ টাকা দিয়েছিল না, ওই টাকাটাও আমি চুরি করেছিলাম। ঠিক আছে, তুমি আরামসে মরো, তোমার অত টেনশন করতে হবে না, আরামই মরো, আরামই। কারণ তোমার খাবারের বিষটা তো আমিই মিশিয়ে কথা বুঝতে পারছো?
জি স্যার। Yes, sir. কি বলছে যে তুমি যাই উল্টা পাল্টা করো না কেন, খাবারের বীজটা কে মিশাইছে? সেই মিশাইছে, অসুবিধা কোনো কারণ নেই। তো এখন তোমার একটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে ইজ ভেরি ইম্পর্টেন্ট যে তোমার আইডেন্টিফিকেশন। তুমি নিজেকে বুঝতে হবে কে ঠিকঠাক আছে কে ঠিকঠাক নাই আর কি। অর্থাৎ সে মনে করছে এমন অনেক কিছু বলে যাচ্ছে, এই সে অনেক কিছু বইলা, কিন্তু আলটিমেটলি কি হয়েছে? আলটিমেটলি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমার কিভাবে কে কি করছে। অর্থাৎ তোমার রিয়েল বন্ধুকে, তোমার রিয়েল শত্রুকে, তোমাকে কে রিয়েলি ভালো গাইড করবে, আর বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে কত কিছু পৃথিবীতে ঘটছে। তো আমরা এখানে একটা ইম্পর্টেন্ট টপিক যেটা তোমার 8 নাম্বার আইটেম থেকে শুরু হচ্ছে। তো এটার তোমার ভেরি ইম্পর্টেন্ট এই সেন্সে যে এটা সকল জায়গায় লাগবে, তোমার পড়াশোনা, তোমার পার্সোনাল লাইফ, ইভেন অল স্টেপস ইউ নিড টু ডু ইট। তো আমরা এই বিষয়টা নিয়ে এখন শুরু করতে যাচ্ছি। এটাকে আমরা সহজে কি বলতেছি যে দিস চ্যাপ্টার হাইলাইটেড অ্যাজ, ওর এটা হচ্ছে কি যে তোমার আইডেন্টিফিকেশন। দেখা যাচ্ছে স্লাইড গুলা? Yes, sir. আচ্ছা, এটা দেখে নিতে হবে। আর যেহেতু বই নাই, সবাই একটু বইটা কিনতে হবে, কথা বুঝছো? এই বইয়ের নাম জানো তো? কে বলতে পারবা ফরেনসিকের বইয়ের নাম কি? Reddy. এই পুরো বইয়ের নাম হচ্ছে দ্য এসেনশিয়ালস অফ ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি। দ্য এসেনশিয়ালস অফ ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, আর কে.এস. নারায়ণ রেড্ডি। এই বইটা কিনবা। আর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট একটু ইম্পর্টেন্ট হচ্ছে তোমার সেলিম রেজার একটা বই আছে, ওই বইটাও লাগবে, কারণ বিএমডিসি বা ইত্যাদি সংক্রান্ত বিষয়ে ইনফরমেশন ওই জায়গায় আছে। তাহলে সবাই এই দুইটা বই কিনে নিতে হবে। একটা হচ্ছে এই এসেনশিয়ালস অফ ফরেনসিক মেডিসিন এন্ড টক্সিকোলজি বাই কে.এস. নারায়ণ রেড্ডি, আর সেলিম রেজার সেম ফরেনসিক মেডিসিন একটা বই আছে। এই দুটা বই বেসিক্যালি সবাইকে কিনে নিতে হবে, ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছো? এই বইটা তুমি কিভাবে সংগ্রহ করবা, কিভাবে কি করবা, ইটস আপ টু ইউ। তোমার মানে অনেক সময় লোকজন বই না কিনে আরেকজনের কাছ থেকে নিয়ে আসে, এগুলা করতে যায় না, কথা বুঝছো? রুল নাম্বার 2 আসো? নাম্বার 2 কে? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার মনে করো বইয়ের দামের তুলনায় তোমার জুতার দাম বেশি, এটা কি ইন্ডিকেট করে বলো তো দেখি? তুমি যে জুতা কিনছো সেই জুতার দাম তোমার বইয়ের দামের তুলনায় বেশি, হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? স্যার কোশ্চেনটা আরেকবার, স্যার এখানে নেট কানেকশন একটু স্যার কোশ্চেনটা একটু আরেকবার করেন স্যার। তোমার বইয়ের দামের তুলনায় তুমি যে জুতা পরো, স্যান্ডেল, শু, এটার দাম যদি বেশি হয় তাহলে এখান থেকে কি ইন্ডিকেট করে? স্যার হয়তো আমি স্যার বুঝছি স্যার। হয়তো তুমি কি স্যার মেবি আমি জ্ঞানকে প্রায়োরিটি দিচ্ছি না, এই টাইপের কিছু। আর কেউ কিছু বলবা? স্যার মেবি ও নকল বইটা কিনছে, মানে স্যার প্রিন্টিং, এটা নকল বই কিনছে। আচ্ছা, আর পড়ালেখার থেকেও নিজেকে নিয়ে বেশি যত্নশীল। আচ্ছা, আর কেউ? পড়ালেখা করতে এত ভালো লাগে না। পড়ালেখা করতে ভালো লাগতেছে না? আচ্ছা, পরীক্ষা ছাড়া আগায় গেলে ভালো হয়। ইট জাস্ট ইন্ডিকেটর। অনেক সময় হয় কি নিজের ব্যক্তির জন্য আমরা অনেকে অনেক টাকা পয়সা খরচ করি, তারপরে মনে করো যে মানে কাপড় কিনে দিচ্ছে, জুতা কিনে দিচ্ছে, ওখানে মানে অনেক টাকা খরচ করেও মনে করে যে এটা কোনো সমস্যা না, কিন্তু বই কিনতে যায় দেখা যাবে আন্দাজে কিপটামি করে, আরেকজনের কাছ থেকে নিয়ে আসতেছে, নিজের কোনো কালেকশনে বই নাই। এই জিনিসগুলা তোমার যেটা বলছো সবাই সমান কথাই বলছো যে ইটস ইন্ডিকেটিভ দ্যাট তুমি তোমার পড়াশোনার ব্যাপারে সিরিয়াস না। এই যে একজন বলতেছে স্যার পড়াশোনা করতে ভালো লাগতেছে না, পড়াশোনা করতে ভালো লাগতেছে না, এটা যেমন ঠিক এই কয়েকদিন আগে তোমার জামালপুর নাম শুনছো? বাংলাদেশের ময়মনসিংহ এর কাছাকাছি একটা জেলা শহর, ছোট্ট শহর, ওখানকার একটা মাদ্রাসার
তোমার পিও নাকি ভদ্রলোক মারা গেছে, ওনার অসুস্থতা ছিল এবং হি ডাইড। তো তার একমাত্র ছেলে, সে তোমার রাজশাহী মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিটে চান্স পাইছে। তো এই ছেলেটার তোমার বই কিনা অথবা যে ওখানে যাবে থাকবে তার এই পয়সাটুকু নাই। তার প্রতি মাসে তোমার দরকার হচ্ছে অনলি 4,000 টাকা, কারণ হলো হোস্টেলটা ফ্রি। তারপরে তোমার যেহেতু তার এসএসসি তে রেজাল্টটা বা ইন্টারমিডিয়েট রেজাল্ট ভালো ছিল, ফলে তার টিউশন ফি বা মেডিকেলের এমনি সরকারি মেডিকেলে তো টিউশন ফি লাগে না, কিন্তু এই 4,000 টাকা ম্যানেজ করতে পারে নাই বলে তার ওখানে যাওয়াটা অনেক কঠিন হয়ে গেছে। হ্যাঁ, তো তোমরা যারা এখন বলতেছো যে আমার পড়াশোনা করতে ভালো লাগতেছে না, তারপরে জুতার দাম একটু বেশি হইলে ভালো হবে, তারপরে মনে করো যে রিলাক্টেন্ট টু দা ব্লেসিংস দ্যাট ইউ আর গেটিং ফ্রম আল্লাহ, এটা কিন্তু তোমার গুড সাইন না। এই যে তুমি এখানে বসা বা মেডিকেল কলেজে মানে পড়তেছো, থার্ড ইয়ারে উঠছো, আলহামদুলিল্লাহ, এই সমস্ত কিছুর মানে প্র্যাকটিক্যাল এই ব্লেসিংস এর রিফ্লেকশন হইলো তুমি যদি ইফ ইউ আর সিরিয়াস অ্যাবাউট ইউর জব। ইভেন তোমার যখন তুমি চাকরি জীবনেও যাওয়া, অন দ্যাট টাইম অলসো কেউ তার কাজের ব্যাপারে যতটুকু সিরিয়াস হবে এটা রিফ্লেক্ট করবে সে কতটুকু আল্লাহ কর্তৃক প্রদত্ত নিয়ামতকে সে মানে এটার জন্য গ্রেটফুল। হ্যাঁ, এনিওয়ে, অত তোমরা সবাই ম্যাচিউরড এনাফ, তোমরা আমার থেকে ভালো বক্তব্য দিতে পারবে, আমি এটা আই নো ইট ওয়েল, বাট তোমরা নিজেরা হিসাব নিকাশ করে রাখো যে সময়ের একটা সময় নষ্ট করবে। হ্যাঁ, এই সময় যখন নষ্ট করবা এক সময় গিয়ে দেখবা যে ঝামেলা হয়ে গেছে। সাপোজ দিস ফরেন্সিক মেডিসিনের একটা ছোট্ট কথা বলতেছি, স্যার নিশ্চয়ই বলছেন যে ফরেন্সিক মেডিসিন ইজ ডিজাইনড অর ওয়াজ ওয়ার্কিং টু সাপোর্ট দ্য লিগ্যাল অ্যাসপেক্ট অফ মেডিসিন। একজন ডাক্তার তিনি যে কাজ করছেন, তার কাজ করতে যাই আইনগত যে সমস্ত বিষয়গুলোর মুখোমুখি হতে হচ্ছে, এই সমস্ত বিষয়গুলোকে সলভ করার জন্যই ফরেন্সিক মেডিসিনের জ্ঞানের প্রয়োজন হয়। আমার জানা মতে আমাদের একটা জুনিয়র ছিলেন, তার প্র্যাকটিসটা খুবই ভালো ছিল। তোমরা একটু পরে পড়বা মেডিকেল ইথিক্স এর অথবা তোমার পেশেন্টের ডিলিং এর এই বিষয়টা 2 বা 3 নম্বর আইটেমে স্যাররা পড়াবেন। তো করছে কি তার প্র্যাকটিসটা খুবই ভালো, মানে কম সময়ের মাঝে হি ডিড ভেরি ওয়েল। ওই এলাকায় তার মানে প্রচুর প্র্যাকটিস বা অনেক কিছু জমে গেছে। তো পাশে ওখানে কিছু দালাল আছে, মানে এখনকার মেডিকেল প্র্যাকটিস বিভিন্ন জায়গায় একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে মানে যাচ্ছে। তো এখন দালালরা করছে কি চিন্তা করছে যে এই সার্কিটটা মানে সিস্টেম করা দরকার। তো ফরেন্সিক মেডিসিন এটা পড়ানো হয়েছে এবং তোমাকে পড়াবে যে তুমি যখন একটা পেশেন্টকে এক্সামিন করতে যাওয়া, লাইক ফর ইওর অপোজিট সেক্স, একজন পুরুষ যখন একটা মহিলা তোমার পেশেন্টকে এক্সামিন করবে, অবশ্যই একজন অ্যাটেন্ডেন্ট থাকতে হবে, আইদার নার্স অথবা একজন ফিমেল অ্যাটেন্ডেন্ট শুড বি দেয়ার। সেম একজন ফিমেল যখন কোনো মেলকে অ্যাটেন্ডেন্ট দিয়ে তখন একজন থার্ড অ্যাটেন্ডেন্ট অবশ্যই ইজ ভেরি ইম্পর্টেন্ট, ম্যান্ডেটরি ফর দিস। সো সে করছে কি তাড়াহুড়া করতে যায় তোমার জাস্ট সিম্পল এই জিনিসটা যে একজন থার্ড অ্যাটেন্ডেন্ট ইজ ইম্পর্টেন্ট ফর এক্সামিনিং দ্য পেশেন্ট, ইটস আ লিগ্যাল অ্যাসপেক্ট। করছে কি দৌড়াইয়া নিয়ে আসছে পেশেন্ট একটা, বলে মানে মহিলাটা খুব মারা যাচ্ছে, এইসব মিলাই দেখায় না ঢুকেছে দৌড়াইয়া, ওই সময় যে আরেকজনকে আনবে সেটা না করে হি স্টার্ট এক্সামিনিং দ্য পেশেন্ট, এবং এরপরে মানে কোনো কারণ ছাড়া আন্দাজে তার উপরে ব্লেম দেয়া যে হি ইজ অ্যাসল্টিং দ্য পেশেন্ট। উনি সেক্সুয়ালি অ্যাসল্ট করছে আনতেন মহিলা, তার বিরুদ্ধে বিশাল কোনো কিছু করে তার ওই এলাকায় তার প্র্যাকটিস করতে আর দিচ্ছে না। জানি না আমার কথা কি তোমরা শুনতেছো নাকি ঘুমাইতেছো, আল্লাহ নোজ ওয়েল, বাট আমি যেটা বলতে চাচ্ছি তোমার সামান্যতম কোনো নলেজ এবং একটু বেখেয়াল হওয়াটা তোমার জীবনের জন্য বড় ধরনের একটা স্পট নিয়ে আসতে পারে ডিউরিং মেডিকেল প্র্যাকটিস। এই জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট। মনে করো যে তোমার এই প্রতিটা মানে এক্সামিন লিগ্যাল অ্যাসপেক্ট, ডাক্তারদেরকে দেখো 3-4 দিন আগে খুলনায় কিন্তু একজন ডাক্তারকে আন্দাজে পিটায় মেরে ফেলছে, দেখছো কিনা, যে মানে পেশেন্টের ইয়ে দিয়ে যে দেখা গেল ডাক্তার সাহেবকে আন্দাজে। এই ধরনের মানে লিগ্যাল অ্যাসপেক্ট গুলা, তোমার পেশেন্টের ডিলিংটা কি হবে, এখানে আইনের সাইড গুলা কি, দিস থিংস ইনশাআল্লাহ আমরা এই ফরেনসিক মেডিসিনে তোমাদেরকে 1 বছর এগুলা শেখাবার চেষ্টা করা হবে। একটা পেশেন্ট আসলো তোমার কাছে মানে পয়জনিং এর কেস নিয়ে, তখন তোমার ডিলিংটা কিভাবে হবে, হ্যাঙ্গিং এর, মনে করো যে তোমার একজন লোক ফাঁস লাগায় মারা গেছে, দৌড়ায় ডাক্তার নিয়ে আসছে, তো আইসাই তুমি যদি ফার্স্ট টাইম এটা খুলতে যাও তুমি কিন্তু মানে ব্লেম হয়ে যাও। এই ধরনের ছোটখাটো সিম্পল ম্যাটার, বাট এটা তুমি যদি কাউন্ট না করো, তুমি যদি এটাকে প্রপারলি ডিল না করো, দেন ইউ উইল বি ইন এ ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন, যেটা তোমার টোটাল ক্যারিয়ার এবং মেডিকেল বিষয়গুলোকে নষ্ট করে দিতে পারে। তো আমি তোমাদেরকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে কোনো একটা জিনিসকেও তুমি হালকা করে নিয়ে নাও,
কারণ মানে মনে করো একবার পরীক্ষার রেজাল্ট হয়েছে, তো 99% লোক পাস করছে, আর মাত্র 100 জনের মধ্যে একজনই খারাপ করছে। যে ফেল করে তাকে যদি বলা রেজাল্টটা কেমন হয়েছে ভাই, কি বলবে? তার জন্য কি রেজাল্টটা ভালো হয়েছে? কারণ ঠিকই 1% ফেল করছে এবং সেই হইলো যে লোক হুইজ দা ভিকটিমাইজড অথবা যে পাস করতে পারে, তার জন্য পুরো রেজাল্টটাই ভালো। ফলে তুমি তোমার টোটাল মেডিকেল ক্যারিয়ারে তোমার এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। আর এখন দেখো চারিদিকে লোকজনের অসুস্থতা, সমস্যা ইত্যাদির মাঝে কিন্তু ডাক্তারদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। আর সেই প্রত্যাশা পূরণের জন্য মানে মানে তোমরা হাই ব্লেসিংস তোমাদের প্রতি, তোমরা ভালো প্রতিষ্ঠানে যেখানে তোমার মোরালিটির ব্যাপার গুলো বলা হচ্ছে যে আমরা কিছু মোরাল ইথিক্যাল কিছু ডাক্তার তৈরি করতে চাই যারা সমাজের মাঝে মানে গুড সার্ভিস দেবে এবং গুড অ্যাটিটিউড দেবে। বাংলাদেশ থেকে প্রতি বছরে মানে লক্ষ লক্ষ রোগী ইন্ডিয়ায় যায়। তাদের এক্সট্রা কি আছে? এক্সট্রা দুইটা জিনিস আছে, একটা হচ্ছে দে হ্যাভ সাম গুড ডায়াগনস্টিক ফ্যাসিলিটি, আর একটা হলো গুড বিহেভিয়ার এন্ড অ্যাটিটিউড, নাথিং মোর। শুধুমাত্র ভালোভাবে তোমাকে ডিল করছে, কথা বলতেছে, কাউন্সিলিং করতেছে, এটাই হলো ওদের বড় পুঁজি। আর আমরা অনেক সময় আমাদের ভাবসাব ইত্যাদি মিলায় মানুষের কাছে সেরকম করে উপস্থাপিত হতে পারছি না বলেই কিন্তু আমাদের কমিউনিটির বিভিন্ন ধরনের সমস্যাগুলো হচ্ছে। যাই হোক, আমি কোনো হতাশাবাদী মানে দলের লোক না, আমি আশাবাদী লোক। এবং আমরা মনে করি যে তোমরা মনে করো তোমাদের স্টুডেন্ট কয়জন এই ব্যাচে? 50। মনে করো যে 50 স্টুডেন্টস, those who will be graduated after 3 years, but 2.5 years পরে তোমরা গ্রাজুয়েটেড হবে, you will be a doctor. Then you need another 1 year time for your internship. Then you will go for your professional field. এই 50 জন ডাক্তারও যদি মনে করো যে চট্টগ্রাম এবং দেশের বিভিন্ন জায়গায় তারা যখন ভূমিকা রাখবে, তারা যদি ইথিক্যাল বিষয়গুলোকে সামনে রেখে কাজ করে, দেখবো যে এই সংখ্যা কম হলেও কিন্তু এই লোকগুলোর প্রভাব কিন্তু পড়বে। আর বাকি সময়ের মতো তোমরাও যদি সেম স্টাইলে চলো তাহলে ইটস ডিফারেন্ট। আমি তোমাদেরকে এই কথাগুলো এই জন্য বলতেছি, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তুমি ফরেনসিক মেডিসিনের এখানে প্রত্যেকটা ডিসিপ্লিনের বিভিন্ন অ্যাসপেক্ট গুলো এখানে আসবে। লাইক গাইনোকোলজিক্যাল ম্যাটার, তোমার কাছে একটা পেশেন্ট আসছে, তুমি এটা অ্যাবর্শন করানোর জন্য বলতেছে, এটা লিগ্যাল নাকি ইললিগ্যাল, নাকি ক্রিমিনাল নাকি এটা জাস্টিফায়েবল, হ্যাঁ, এগুলার নলেজ যদি তোমার না থাকে তুমি এটা বড় ধরনের সমস্যায় পড়ে যাওয়া, এবং তোমাকে যে কেউ এটা বড় ধরনের সমস্যার মধ্যে ফেলতে পারে যদি তোমার এই বিষয়গুলো ক্লিয়ার না থাকে। এই ধরনের মনে করো অর্থোপেডিক্সের সার্জারির কোনো ইস্যু, বোন ফ্র্যাকচার, হিলিং, অনেকগুলা বিষয় আছে যেগুলো এখানের লিগ্যাল অ্যাসপেক্ট গুলো এখানে তোমাকে বলা হবে। ফলে সকল ডিসিপ্লিনের কোনো একটা অংশ এখানে বিভিন্ন পর্যায়ে কাজে লাগে। তো যাই হোক, তোমরা ইউ নো বেটার ইনশাআল্লাহ। আমি আজকে যে বিষয়টা আমরা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন। হ্যাঁ, লিখে নিতে হবে সবাই যে ফরেনসিক আইডেন্টিটি comprises the matter concerning personal identity where identification of a person alive or death is important not only medically but also in day-to-day life for various reasons. বিভিন্ন প্রয়োজনে মানে শনাক্তকরণটা একটা ইম্পর্টেন্ট বিষয়, তুমি না চিনলে হবে না। ধরো তুমি এখান থেকে চিটাং থেকে ঢাকায় যাবা বা এয়ার ফ্লাইটে যাবা, তোমার নামে টিকিট করে রাখছি, দেখবা তুমি যদি ক্রেডিট কার্ডে টিকিট করে থাকো অথবা তোমার অবশ্যই আইডি কার্ড ওখানে দেখাইতে হবে যে মানে আমি দিস ওয়ান, আমি তোমার আইডেন্টি কার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে তোমাকে কখনো কখনো বলবে যে তুমি কোন কার্ড দিয়ে করছো, কার্ডের ফ্রড কিনা, তখন চাচ্ছে যে তোমার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডটা দেখাতে হচ্ছে। তাহলে এরকম করে ডে টু ডে অ্যাফেয়ার্স এর সব জায়গায় তোমার ভেরি ইম্পর্টেন্ট হলো কি করা, আইডেন্টিফিকেশন করা। কয়দিন আগে পত্রিকায় দেখলাম ময়মনসিংহ এলাকার একজন বড় নেতা মানুষ, উনি কি বলে যুবলীগের বড় নেতা কি, তো সে খুব ইয়ে করে গেছে তোমার কি নাম ওই যে কোভিড এর টেস্ট করাবার জন্য। হ্যাঁ, তো টেস্ট করাবার জন্য গেছে, যে সে সিরিয়াল টিরিয়াল নিয়ে কিন্তু সে টেস্ট করায়নি। যখন দেখছে নাকের মধ্যে গুতা ঢুকাই দিচ্ছে ইয়ে দিয়া নেজাল সোয়াব বা স্টিক নিচ্ছে, আর নাকে ঢুকাবার দরকারটা কি, সে আর টেস্ট করে নাই। মানে সে লিস্টে সবকিছু করে টেস্ট না করে সে চলে আসছে। 3 দিন পরে তার এখানে SMS এ গেছে যে আপনার কোভিড পজিটিভ। কথা বুঝছো নাকি? ইয়েস স্যার। সে কি টেস্ট করছে? না স্যার। নো স্যার। তাইলে কিন্তু তার রেজাল্ট কি গেছে? পজিটিভ। এর মানে কি আরেকজনের আইডেন্টিফিকেশনে ভুল করে যার সোয়াব নিছে আরেকজনের নাম লেখা সিস্টেমে দিয়ে দিছে। কথা বুঝছো কিনা? তাহলে এরকম করে তোমার
টেস্ট মানে বিভিন্ন জায়গায় দেখবা যে তুমি যদি কোথাও ব্লাড টেস্টে যাও তুমি কি স্যাম্পল নিচ্ছ, তার আইডেন্টিফিকেশন যদি প্রপার না থাকে দেখবা যে তোমার মিস ইন্টারপ্রিটেশন হবে এবং এই কারণে বহু লোক সমস্যার মধ্যে পড়বে। So this forensic identity is very important for day-to-day affairs and even for the forensic purposes. So দেখো তুমি এই কথাটা মুখস্থ রাখতে হবে। Identification is the determination of the individuality of a person based on certain physical characteristics. That is exact fixation of individuality of a person alive or dead. ঠিক আছে, এই নিচের লাইনটা মুখস্থ রাখতে হবে। সবাই লিখতেছো এটা? Identification is the determination of individuality of a person. Identification is the determination of individuality of a person on certain physical characteristics. That is exact fixation of individuality of a person alive or dead. এটা হচ্ছে identification. লিখছো? স্যার লিখতেছি। জি স্যার। কি নাম তোমার? আকাশ। কত নাম্বার রোল নাম্বার? স্যার 36। অরিজিনাল নামের সাথে আকাশের নাম তুমি লাগাই দিছো কোনটা? না স্যার এটাই নাম। আকিকা দিছিলে আকাশের নাম দিয়া? হ্যাঁ জি স্যার। আকিকার সময় ছিল আকাশ ছোটবেলা নাকি? জি স্যার ছিল। আচ্ছা বলো, হোয়াট ইজ আইডেন্টিফিকেশন? কি লিখছো তুমি? Identification is the determination of the individuality of a person based on certain physical characteristics. Exact fixation of individuality of a person alive or dead. গুড। তাহলে সবার লেখা হয়েছে এটা। এই জিনিসটা কিন্তু পরীক্ষার সময় বলতে হবে। এটাই কিন্তু অনেক লোকজন অনেক কিছু বলার পরে এই আইডেন্টিফিকেশনের সংজ্ঞাটা বলতে না পারার কারণে ঝামেলাগুলো হয়ে যায় এবং আলটিমেটলি শেষমেশ বক্তব্য হলো যে আসলে স্যারই আমার দিছে জয়া। এটা হলো কমন বক্তব্য। হলো তোমরা এখনো পরীক্ষা দেওয়া নাই তো কদিন পরে এটা বুঝতে পারবে। এখানে কি বলা হচ্ছে যে আইডেন্টিফিকেশন ইজ দ্য ডিটারমিনেশন অফ দ্য ইন্ডিভিজুয়ালিটি অফ এ পারসন based on certain physical characteristics. That is exact fixation of individuality of a person. কমপক্ষে কথাটা বলতে হবে, exact fixation of individuality of a person alive or dead. এটা হচ্ছে তোমার identification. Okay. So classification for all purposes. আমরা এই তোমার আইডেন্টিফিকেশনকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে তোমার কমপ্লিট অর অ্যাবসলিউট অর টোটাল আইডেন্টিফিকেশন, where the exact fixation of the individuality of a person alive or dead is possible. যেখানে সমস্ত বিষয়গুলো পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কমপ্লিট। Partial or incomplete, here the exact fixation of the individuality cannot be possible, but ascertainment of only some facts about the person is possible. Age of the person, sex of the person, race of the person, etc., while others remain unknown. মনে করো একটা ডেড বডি পাওয়া গেছে, মানে ওই ডেড বডিটার বিচ্ছিন্ন অংশ আছে, তার হাত পা ইত্যাদি বিভিন্ন কারণে। মনে করো যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ট্রেনের লাইনের মধ্যে পড়ছে, পড়ে ট্রেন কেটে চলে গেছে, তো পা একদিকে মাথা একদিকে, তোমার কোনো কোনো বিষয় পাওয়া গেল, কোনো কোনো বিষয় পাওয়া গেল। অথবা মনে করো যে মিউটিলেটেড বডি, আমরা বলি মিউটিলেটেড বডি, অর্থাৎ তাকে বিভিন্ন জায়গায় মেরে মানে অঙ্গ প্রত্যঙ্গ গুলা বিচ্ছিন্ন করে বিভিন্ন জায়গায় ছুড়ে ফেলে দিয়েছে। এরকম যদি হয় এটাকে বলা হচ্ছে তোমার পার্শিয়াল ও ইনকমপ্লিট আইডেন্টিফিকেশন। তার অনেক কিছু পাওয়া গেল কিন্তু সবকিছু পাওয়া গেল না, এটাকে বলা হচ্ছে পার্শিয়াল অর ইনকমপ্লিট আইডেন্টিফিকেশন। তাহলে প্রথমটা হচ্ছে কি কমপ্লিট অর অ্যাবসলিউট টোটাল আইডেন্টিফিকেশন, আর দুই নম্বর হচ্ছে পার্শিয়াল অর ইনকমপ্লিট আইডেন্টিফিকেশন। সবাই কি লিখতে পারছো? আরেকটু সবাই কমপক্ষে একবার লিখলে হবে কি, কমপক্ষে তোমার একবার একটু প্র্যাকটিস হইলো আর কি। Okay, can you go for the next one?
Sorry. It's okay. Yes, sir. One is very easy. Okay, number 3, legal identification. Here, exact fixation of the individuality is impossible because he or she has been unknown to the people around. Such cases are coded by a number or alphabetical letter by the police constitutes legal identification. ধরো এক জায়গায় অনেক লোক মারা গেছে কিন্তু তার কোনো আত্মীয়স্বজন আসে নাই, হ্যাঁ, তারপরে মনে করো যে মানে বেওয়ারিশ লাশ বলে, তখন হবে কি যে তোমার এগুলো কোডিং করে রাখবে, তার ডিএনএ টেস্ট নেবে, পরে যখন তার কোনো আত্মীয়স্বজন বা কেউ আসলো তখন সেটাকে তার নিজের কাছে তার ডেড বডিটাকে দেয়া হলো। অথবা ইভেন মনে করো যে কেউ আসে নাই, তার এই কবরটা এটা হলো এই লোকের গ্রেভ, তাহলে কমপক্ষে তার আত্মীয়স্বজন পরে এসে বুঝতে পারবে যে দিস ইজ দ্য গ্রেভ ফর হিজ রিলেটিভ। ওকে, এটাকে বলা হচ্ছে তোমার কি লিগ্যাল আইডেন্টিফিকেশন। ওই যে তোমার কি নাম, ঢাকায় যে সাভারের এখানে একটা নাম কি মারা গেল বিরাট, রানা প্লাজা। হ্যাঁ, রানা প্লাজা। এরা তো মনে ধরছিল আবার, তাই না? ওই যে যশোর হয়ে চলে যাচ্ছিল এই পাশে, তাকে ধরে নিয়ে চলে আসছিল। হ্যাঁ, এটার মালিক যে। তো এখানে তোমার হচ্ছে কি যে প্রথমে যারা মারা গেছে তাদেরকে নাম্বারিং করে কোডিং করে, মনে করো 1 2 3 4 ABCD আলফা বিটা গামা এরকম নাম্বারিং করে রাখবে, তারপরে তোমার তার মানে স্বজনদের কাছে লাশটা দেবে অথবা আইডেন্টিফিকেশন করবে। এই ধরনের পারপাসে যেগুলো হয় এগুলোকে বলা হচ্ছে লিগ্যাল আইডেন্টিফিকেশন। ইভেন তোমার কয়েকদিন আগে চিটাং থেকে রাঙ্গামাটি যাওয়ার পথে এখানে ইয়ে হয়েছিল, ল্যান্ডস্লাইড হয়েছিল না, ওই যে পাহাড় ধসে পড়ছে, হ্যাঁ, তখনও কিন্তু কিছু লোক মারা গেছে। তাহলে ওই সমস্ত জায়গায় যে আইডেন্টিফিকেশনের প্রয়োজন পড়ে, for the legal cause we call it legal identification. So here exact fixation of the individuality is impossible because he or she has been unknown to the people around. Such cases are coded by a number or alphabetic letter by the police constitutes legal identification. Example, a dead body recovered at the central part of the city being unknown is labeled and registered as body number A. A second body recovered in some other part of the same city, if again unknown, may be labeled as body number B. A, B এরকম করে লিগ্যাল কোয়ালিটিকে বলা হচ্ছে লিগ্যাল আইডেন্টিফিকেশন। ঠিক আছে, তো রোল নাম্বার 4 কে? জি স্যার। হ্যাঁ, তো আইডেন্টিফিকেশন কয় ধরনের? 3 টাইপস। হ্যাঁ, কি কি বলা হলো? Complete or absolute or total identification 1, 2 হচ্ছে partial or incomplete identification, 3 হচ্ছে legal identification. রোল নাম্বার 15। রোল নাম্বার 15। জি স্যার। হ্যাঁ, তুমি লিগ্যাল আইডেন্টিফিকেশন বলতে কি বুঝছো? সে লিগ্যাল আইডেন্টিফিকেশন হচ্ছে যদি কোনো লোক মারা যায় তাকে মানে বেওয়ারিশ লাশ যেগুলো আছে সেগুলোকে কোডিং করে তারপর তার আইডেন্টিফিকেশন পাওয়াটাকে সেটা বোঝাচ্ছে লিগ্যাল প্রয়োজনে আর কি। হ্যাঁ, এটা লিভিং এর ক্ষেত্রে হইতে পারে, মনে করো যে নাম উল্টাপাল্টা বলতেছে, তখন তুমি কনফিউজড, হ্যাঁ, ওই ক্ষেত্রেও তোমার নাম্বার দিয়ে রাখবে। ইভেন মাঝে মাঝে বলা হয় টিআইডি প্যারেড, ট্রাভেল ইনভেস্টিগেটিং প্যারেড, কোর্টে নিয়ে যায়, মনে করো জেলের মাঝে একজন বলল যে কে মারছে আমি তাকে চিনি, কারণ অপোজিটের অ্যাডভোকেটের লয়ার বললো যে না মানে উনি চিনে না, উনি চিনুক, তখন করে কি ধরো সেম টাইপের 5-7 জনকে একসঙ্গে দাঁড় করাবে, দেখতে সবগুলা সেম, এবং যিনি বাদী তাকে কোর্টে নিয়ে যাবে, নিয়ে যাওয়া বলবো যে ঠিক আছে আপনি এখন বের করেন যে কে আপনাকে মারছে। হ্যাঁ, টিআইডি প্যারেড বলে। এই ধরনের লিগ্যাল অনেকগুলা বিষয় আসলে থাকে, এটা লিভিং এ হইতে পারে, আবার কি হইতে পারে ডেথ ক্ষেত্রে হতে পারে, ওটাকেই বলা হচ্ছে লিগ্যাল আইডেন্টিফিকেশন। ওকে, সময় শেষ, 5-7 মিনিট বলবো নাকি ফর নেক্সট? স্যার বলে ফেলুন। এখানে বলা হচ্ছে কি যে এরপরের পয়েন্টটা হচ্ছে মেডিকেল লিগ্যাল ইম্পর্টেন্স অফ আইডেন্টিফিকেশন। আমাদের
কোন কোন কারণে আমাদের আইডেন্টিফিকেশনের ইম্পর্টেন্সটা কি, মেডিকেলি এবং লিগ্যালি। নাম্বার 1 হচ্ছে ক্রিমিনাল কেসের ক্ষেত্রে পারসন অ্যাকিউজড অফ অ্যাসল্ট, মার্ডার অর রেপ। মানে তোমার এখন তো আবার ক্রিমিনাল ভায়োলেন্সও বেড়ে গেছে, তাই না? বাসার মধ্যে সবাই আছে, সবাই সবার সাথে মারামারি লাগাই দিচ্ছে, ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, আর কিছু লোক তো চাল ডাল যা আছে সব নিয়ে যাচ্ছে। মানে তোমার বিভিন্ন ধরনের ঘটনাগুলো এখন মানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন লাইনে ধরতেছে। এখন তোমার ক্রিমিনাল কেসের মাঝে যে কোনো একটা মানে কে কাকে মেরে আসলো এই ধরনের আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে তোমার কি লাগে? ক্রিমিনাল কেসে উই নিড আইডেন্টিফিকেশন ইভেন ইন কেস অফ রেপ এন্ড আদার। 2 নাম্বার, ইন্টারচেঞ্জ অফ নিউবর্ন বেবিজ ইন দ্য হসপিটাল। বাচ্চা হয় না বহুদিন ধরে, দেখা গেল বাচ্চাটাকে নিয়ে গেছে হসপিটাল থেকে, এই ধরনের ঘটনাগুলোও কিন্তু ঘটে, এই ক্ষেত্রে আইডেন্টিফিকেশনের প্রয়োজন পড়ে। তারপর ইমপারসোনাইজেশন। ইমপারসোনেশন মানে হইলো মনে করো যে এগুলো আগে ইন্ডিয়ায় ছিল আর কি, ছোটবেলা ঠিক করে যে অমুকের সাথে অমুকের বিয়ে হবে, তারপরে বাস চলে গেছে দুজন দুই জায়গায়, অনেকদিন পরে এসে বলছে আরে তুমি তো আমার ওয়াইফ, আন্দাজে। তো এরকম একজন আরেকজনকে এরকম করে মানে এই সমস্ত লিগ্যাল মানে বিষয়ে তোমার কি লাগে? আইডেন্টিফিকেশনের প্রয়োজন হয়। অ্যাবসকন্ডিং সোলজার্স এন্ড ক্রিমিনালস, কোথা থেকে পালায়ে গেছে, অথবা মনে করো চলে গেছে, জেল থেকে পালায়ে গেছে, অথবা কোর্ট থেকে পালায়ে গেছে, অথবা সেনাবাহিনী থেকে পালায়ে গেছে। কয়দিন আগে বলতে অলমোস্ট 10 ইয়ার্স, 2009 সালে যখন তোমার বিডিআর এর এখানে প্রচুর লোক মারা গেল, তখন বিডিআর এর যারা সেনা মানে ইয়ে ছিল কি নাম এটার, বিডিআর এর যারা সিপাহী বা তারা বহু জায়গায় পালায় গিয়েছে, ওগুলাকে ধরার জন্য প্রয়োজন পড়ছে। এই ধরনের অ্যাবসকন্ডিং সোলজার এবং ক্রিমিনালের জন্য আইডেন্টিফিকেশনের প্রয়োজন। তারপরে ইন সিভিল কেসেস, ম্যারেজ, ইনহেরিটেন্স, উত্তরাধিকার, পাসপোর্ট বা লাইসেন্সের ক্ষেত্রে, যেটা তোমরা জানো বহু জায়গায় কিন্তু চিটাগাঙেও আছে, আমার বাড়ি সিলেটেও আছে, পাসপোর্টের গলা গাইটা আরেকজনের দিয়ে পাঠিয়ে দেয়, একজনেরটা দিয়ে আরেকজন পাঠিয়ে দিল। এই সমস্ত ক্ষেত্রে আইডেন্টিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইভেন পাসপোর্টের ক্ষেত্রেও কিন্তু ফরেনসিক পাসপোর্ট আলাদা বিষয় আছে, এখানে অনেক বড় ধরনের। যে এখন দেখলাম কোন একজন মেম্বার অফ পার্লামেন্ট লক্ষ্মীপুরের বদলুকরে কুয়েতে ধরছে মানব পাচার এবং অন্যান্য বিষয় আশয় নিয়ে। এগুলা ইন্টারন্যাশনালি বহু ধরনের অন্যায় বা ইত্যাদি আছে, যেখানে এই সমস্ত সিভিল কেসও কি প্রয়োজন পড়ে? তোমার আইডেন্টিফিকেশনের প্রয়োজন পড়ে। ইন্স্যুরেন্স ক্লেম, কেউ মারা গেছে তার ইন্স্যুরেন্সের জন্য আইডেন্টিফিকেশন দরকার। ডিসপিউটেড প্যাটার্নিটি, বাবার পরিচয় পাওয়ার জন্য তোমার সিভিল কেসের মধ্যে তোমার কি লাগে? আইডেন্টিফিকেশন দরকার। এন্ড দ্য মিসিং পারসন, হারায় গেছে কেউ, তার জন্য বিভিন্ন ক্ষেত্রে তোমার আইডেন্টিফিকেশনের প্রয়োজন পড়ে। তাহলে মেডিকেল লিগ্যাল ইম্পর্টেন্স অফ দ্য আইডেন্টিফিকেশন তোমার ক্রিমিনাল কেসেও আছে, সিভিল কেসেও আছে। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? নো স্যার। আচ্ছা, কেউ কোনো কিছু বলবা? আমাদের নেক্সট ক্লাস কবে আছে? পরশুদিন। পরশুদিন 1 ঘন্টা 2 ঘন্টা করে আমরা, তাই না? 2 ঘন্টা করে তো। জি স্যার। 2 ঘন্টা ক্লাস করতে। ওকে, তো দেখো সবাই মানে ইনশাআল্লাহ উই আর হোপফুল যে তোমার মানে আগামী কালকে তো নাই না, কালকে আছে নাকি তোমাদের ক্লাস? না কালকে নাই, পরশুদিন। পরশুদিন আছে। পরশুদিন তো পরশুদিন সবাই মানে দেখা আবার এরকম কেউ আইসো নাকি? ছাতা নিয়ে বের হয়েছিলাম, নইলে নির্ঘাত ভিজে যেতে হইতো আর কি। চারিদিকে পানির মধ্যে ছাতা নিয়ে এসে আছে আর কি। তোমরা প্রস্তুতি নিয়ে আসবে ইনশাআল্লাহ। ওকে, এনিওয়ান, কেউ কার কোনো প্রশ্ন আছে? না থাকলে শেষ করতে যাচ্ছি। কেউ কিছু বলবা? আর মনিটর কে? মানে মোট মনে হয় এখন 43 উপস্থিত, তা আসে নাই কারা কারা? নাম্বার গুলো বলতে পারবা কারা কারা নাই? স্যার রোল কল করলে ভালো হয় স্যার।
তো দাও রোল কল দাও, তুমি বহুদিন পরে চান্স এটা পাইছো, রোল করা শুরু করো। Roll 1, Present, sir. 2, Present. 3, Yes, sir. 4, Present. 5, Present. 6. So 6 absent. 7, Present. 8, 9, Present. 10. Sir 10 আমি sir. 11. 10 কি হইছে? Sir 10 আমি sir. ও তুমি নিজেই 10, ওকে। 11, 12, Present. 13. 11 কি অ্যাবসেন্ট? Sir 11 কে এখানে রাখে নাই sir. 11. আচ্ছা বলো, হ্যাঁ তারপরে 12. 12. তো 12 কে এখানে দেখাচ্ছে কিন্তু স্যার প্রেজেন্ট দিচ্ছে না। প্রেজেন্ট দিছিল। 13 আমি এখনো প্রেজেন্ট দিচ্ছি তো। হ্যাঁ তোমার প্রেজেন্ট নেওয়া হয়েছে, ঠিক আছে, গরম হয় না। 13 Present. 14 Yes, sir. 15 Present. 16 16. So 16 absent. 17. Roll 17. So 17 absent. Roll 18. Present. 19. Present. 20. Present. 21. Present. 22. Present. 23. Present. 24. Present. 25. Present. Roll 25. Roll 26. Present. Present. 27. Roll 27. So 27 absent. 28. Present. 29. Present. 30. Present. 31. Roll 31. 10. Present. 32. Present. 33. Roll 33. Roll 33 absent. Roll 34. Present. Roll 35. Present. Roll 36. Present. 37. 37. So 37 present sir. এখানে দেখাচ্ছে কিন্তু হয়তো সাউন্ড আসতেছে না। 38. Yes, sir. 39. Present. Roll 40. Present. 41. Present. 42. 43. Present. স্যার রোল 44 এর কানেকশন চলে গেছে স্যার, ওটা প্রথমে আমাকে জানাইছিল, মানে ক্লাসে ও ছিল কিন্তু কিছুক্ষণ পরে কানেকশন চলে গেছে। রোল 44 এর। ওকে 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 ওকে। রোল 45। Present. 46। বেলাল হ্যাঁ বল। শাহাদাত প্রেজেন্ট, নেটওয়ার্ক প্রবলেম বল। হ্যাঁ বলছি 37 বলছি তো প্রেজেন্ট। 45। রোল 45। Roll 45. So 45 এখানে present sir. 46. Present. 47. Present. 48. Present. 49. Roll 49. Sir 49 কে এখানে পার্টিসিপেন্টে দেখাচ্ছে কিন্তু স্যার রেসপন্স করতেছে না। Roll 50. Present. তাহলে অ্যাবসেন্ট হলো 6, 16, 17, 27, 33, কারেক্ট? জি স্যার। মোট স্টুডেন্ট কয়জন? স্যার 50 স্যার। তাহলে আরো তো রয়ে গেল। তোমরা এখন রোল 11 আর স্যার 42 কে এখানে দেখায় না স্যার। তারা ছিল আগে না? আচ্ছা ওকে।
তো তোমাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। সবাই বাসায় খুব ভালো খাওয়া দাওয়া করবা। আমাদের মানে ক্লাসের পক্ষ থেকে মানে মনে করো মনিটর খাওয়াচ্ছে এরকম আর কি নিজের উদ্যোগে। তো থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং টুডে। ইনশাআল্লাহ সি ইউ ডে আফটার টুমরো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।